আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা টেস্ট পরীক্ষার পরে এসএসসির পরীক্ষাটার মাঝখানে মানে এসএসসি পরীক্ষা যেদিন থেকে শুরু হবে এই মাঝখানে সময়টাতে আছো, তাদের জন্য আমার এই সিরিজের ভিডিওগুলো আপলোড করার প্ল্যানিং এবং আমি আজকে থেকে ধারাবাহিকভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যতগুলো সম্ভব সর্বোচ্চ পরিমাণ টেস্ট পেপার সলিউশনের ক্লাস আপলোড করব। প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করব একটা করে বোর্ড অথবা ক্যাডেট কলেজ অথবা শীর্ষস্থানীয় স্কুলের বহু নির্বাচনী অংশ এবং দুইটা ভিডিওর মাধ্যমে সৃজনশীল অংশগুলোকে আপলোড করার। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বাসায় এসএসসির জন্য, তোমরা যারা টেস্ট পেপার শেষ করে টেস্ট পরীক্ষাটা শেষ করেছো এবং তোমাদের কাছে অলরেডি টেস্ট পেপারটা আছে, তাদেরকে বলছি তোমাদের এই টাইমিংটা, তোমাদের এই সময়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই সময়টাতে একটু ভালো মতো করে কেমন করে তোমরা পড়তে পারো তার একটা গাইডলাইন আমি অলরেডি আপলোড করেছি তোমাদের জন্য, যে টেস্ট পরীক্ষার পর একটা স্টুডেন্ট কিভাবে প্রিপারেশন নেবে। আর আজকে থেকে এটা হচ্ছে আমার 2018 সিরিজের, মানে আমার কাছে যে টেস্ট পেপারটা আছে পরীক্ষা 2019 সকল বোর্ডের এই টেস্ট পেপারের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ধারাবাহিকভাবে বোর্ড এবং ক্যাডেট কলেজের সলিউশনের ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটাতে আমি প্রথমে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাই এইটা কেমিস্ট্রির যে বহু নির্বাচনী প্রশ্নটা আছে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং সলভ করতে করতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এটার ভিতরে এটা রিলেটেড বা এই কোয়েশ্চেনটা রিলেটেড আর কি আছে, আর কি জানা উচিত। আমার বিশ্বাস তোমাদের এটা হেল্প করবে। সো তোমাদের কাছে যদি টেস্ট পেপারটা থেকে থাকে আমার সাথে তোমরা একসাথে যেতে পারো। ইটস আপ টু ইউ যে তোমরা কিভাবে প্রিপারেশন নিবা। সো এমসিকিউ সলভ করাটা উচিত যত বেশি সম্ভব। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এমসিকিউ সলভ করলে পরীক্ষায় এটা অনেকটা সাইকোলজিক্যালি হেল্প করে। সো শুরু করা যাক। প্রথম প্রশ্নে একটা আয়ন দিয়েছে, সেই আয়নটা হচ্ছে ClO4 মাইনাস। এই আয়নটা দিয়ে এই আয়নটার মধ্যে একটা পরমাণুর জারণ সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমাকে যদি জারণ সংখ্যা বলা হয়, এটার জারণ সংখ্যা বের করতে বলা হয়েছে। এখন আমরা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার যে আছে, তোমরা যারা অ্যাটলিস্ট জারণ সংখ্যার যে অংশটুকু তোমাদের কেমিস্ট্রি বই আছে একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, একটা টেবিল লেখা আছে, সেখানে বলা হয়েছে যে কোনো যৌগের সকল পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে একটা মাইনাস দেওয়া আছে এবং আমরা জানি যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এখন তোমরা যারা অবশ্যই জানো যে জারণ মান কাকে বলে বা জারণ সংখ্যা কাকে বলে, এটা হচ্ছে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য সে যতটা ইলেকট্রন নিবে বা গ্রহণ করবে তার উপরে জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এখন ক্লোরিন আমরা জানি তার বাইরের শেলে 7টা ইলেকট্রন আছে, তাহলে সে অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন নিবে, সুতরাং ওর জারণ মান হচ্ছে 6টা ইলেকট্রন আছে, তার বাইরে দুইটা ইলেকট্রন সে নিবে। ক্লোরিনের বাইরে 7টা আছে, এটা পরের বিষয়, কিন্তু অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন আছে এবং এ কারণে সে -2 অর্থাৎ 2টা ইলেকট্রন নিবে। সুতরাং অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। প্রশ্ন অনুসারে আমি যদি এখন ক্লোরিনের জারণ মান বের করতে চাই, তাহলে আমি x ধরবো প্লাস অক্সিজেনের যদি -2 হয়, আমি জানি ওর হচ্ছে -2 এবং আছে 4টা, এটার জারণ মান কত হবে? 0 না, এই যে এখানে একটা চার্জ দেওয়া আছে না, এটা হবে এর জারণ মান। সুতরাং এখন আমরা জানি এটা হবে x - 8 = -1, so x = -1 plus 8, so x would be 7, this is +7। তাহলে এইখানে ক্লোরিনের জারণ মান হবে +7। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি শুষ্ক কোষের জারক হিসাবে কাজ করে? and that should be very important to know। জারক কাকে বলে? আমরা জানি যখন কোনো পরমাণু ইলেকট্রন দেয়, সো ইলেকট্রন দিলে সে ক্যাটায়নে পরিণত হয় এবং ইলেকট্রন দেওয়া প্রক্রিয়াটা হচ্ছে জারণ। আমরা জানি জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা মিলে একটা জারণ বিক্রিয়া হয়, জারণ বিজারণ বিক্রিয়া হয়, যেটাকে আমরা রিডক্স বলি। সো এই যে আমরা রিডক্স বলি, এটার মধ্যে অর্ধেক অংশটা হচ্ছে জারণ এবং অর্ধেক অংশটা হচ্ছে
বিজারক। তো এই যে আয়ন সৃষ্টির প্রক্রিয়া, এই আয়ন সৃষ্টির প্রক্রিয়াটার কারণেই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ এই ঘটনাটা ঘটতে থাকে। সো যে ইলেকট্রন দেয় আমরা জানি সে হচ্ছে বিজারক, এবং যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। সুতরাং শুষ্ক কোষের জারক হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তোমরা জানো শুষ্ক কোষের স্ট্রাকচারটা যদি মনে থাকে, শুষ্ক কোষে একটা জিঙ্কের আবরণ থাকে এবং এই জিঙ্কের আবরণের উপরের দিকে একটা পিতলের টুপি থাকে এবং এটার চারপাশে একটা কাগজের লেয়ার থাকে এবং ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর লেয়ার থাকে, মাঝখান দিয়ে একটা কার্বন দণ্ড থাকে। সুতরাং এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা করে, সে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, দ্যাট মিন্স MnO2 that change to Mn2O3। তোমরা যারা আমার শুষ্ক কোষের ভিডিওটা অর্থাৎ অষ্টম অধ্যায়ের ভিডিওটা দেখেছো, সেখানে আমি চেষ্টা করেছি এক্সপ্লেইন করার শুষ্ক কোষের ভিতরে কিভাবে বিক্রিয়াগুলো হয়। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। পরের কোয়েশ্চেন, শুষ্ক কপার সালফেটের বর্ণ কেমন? শুষ্ক কপার সালফেট এটা যদি আর্দ্র হইতো, মানে তুতে যদি হইতো, তা আমরা জানি তুতের সংকেত হচ্ছে কপার সালফেট 5H2। এটা আমরা জানি এটা আর্দ্র অর্থাৎ এটা সিক্ত, মানে পানিযুক্ত। এবং এখানে পানিযুক্ত যে আছে, এখানে আমরা কেলাসে তো পানিটাকে দেখতে পাচ্ছি। অনেক স্টুডেন্টের এইটাও একটা প্রশ্ন থাকে যে কেলাস পানিটা কি? কেলাস পানিটা বা হাইড্রেটেড ওয়াটারটা হচ্ছে কোনো একটা যৌগের সাথে সংযুক্ত সেই পরিমাণ পানি, সেই পরিমাণ অণু বা সেই পরিমাণ পানির মোল সংখ্যা যেটা এটাকে একটা সম্পূর্ণ যৌগ হতে সহায়তা করে। এটার উপর একটা আলাদা একটা টিউটোরিয়াল আমি বানাবো শুধু কেলাস পানির। এখানে জাস্ট আমি যেহেতু MCQ সলভ করছি, মনে রাখতে হবে কপার সালফেট 5H2 এটা হচ্ছে তুতে, যেটাকে আমরা ব্লু ভিট্রিয়াল বলি। সুতরাং এটার কালার হচ্ছে নীল। কিন্তু যদি বলে দেয় যে শুষ্ক অর্থাৎ পানিটা না থাকে, তাহলে এটা হচ্ছে সাদা। শুষ্ক কপার সালফেটের বর্ণ হচ্ছে সাদা। 4 নম্বর কোয়েশ্চেন, ক্রোমিয়ামের ডি অরবিটালে কতটি ইলেকট্রন আছে? আচ্ছা, তোমাদের যদি একটু ক্রোমিয়ামটার ইলেকট্রন বিন্যাস মনে থাকে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কত? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমরা জানি ক্রোমিয়াম হচ্ছে 24, তাই না? ক্রোমিয়ামেরটা একটু ডিফারেন্ট, তো আমরা জানি এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে আমি কি দিব? 4s এবং হচ্ছে 3d। আমরা এটা জানি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ডিফারেন্স হয়, এস বিকজ 2 2 4 6 6 10 2 12 6 18, এখানে আছে 24, হতে হবে 6। আমি যদি এখানে 2 দেই তাহলে এখানে 4 দিতে হবে, যেটা সম্ভব না। এটা তো তোমরা জানোই। তার মানে আমার এখানে কত দিতে হবে? 4s1 3d 5। তার মানে আমি জানি ওর একমাত্র 3d অরবিটালে 5টা ইলেকট্রন আছে। আমি এখানে তো 2 দিতে পারবো না। আমরা এতটুকু তো অ্যাটলিস্ট জানি যে 4s অরবিটালে আগে 2টা ইলেকট্রন যায়। আমরা এটাও জানি কেন ইলেকট্রন 4s অরবিটালে আগে যায়, কারণ এটার ব্যাখ্যাটা আমরা অলরেডি জানি যে 4s অরবিটালের মানে প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলটা হচ্ছে 4 আর এটার হচ্ছে 5। এটাও আমি ব্যাখ্যা করেছি। সুতরাং এখানে ইলেকট্রন আগে যাবে। তো 2টা ইলেকট্রন যাওয়ার পরে এখানে 4 হওয়ার কথা, কিন্তু এখানে হবে না 4, এখানে 1 হয়ে এখানে 5 হবে। এই কারণে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। অ্যান্সার হচ্ছে 5। এরপর একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটা হচ্ছে এরকম, ফেরাস সালফেট, হ্যাঁ, ফেরাস সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কস্টিক সোডা। বিক্রিয়া করার পরে X দিয়েছে প্লাস তার সাথে সোডিয়াম সালফেট দিয়েছে, এবং X এর বর্ণ কি? প্রশ্নটা হচ্ছে X এর বর্ণ কি। এখন তোমাদের যাদের বিক্রিয়াকে খুব পছন্দ, যাদের বিক্রিয়া খুব ভালো লাগে, এরা বলতো এখানে হচ্ছে সোডিয়াম আর সালফেট হয়ে গেছে, তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে ফেরাস হাইড্রোক্সাইড, কারণ এটা ফেরাস। এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট যদি এই প্রশ্ন করে স্যার কিভাবে বুঝবো ফেরাস, রাইট? এটা যদি এরকম থাকতো Fe2SO4 এটা আমাকে কি বোঝাতো? আমাকে বোঝাতো যে এটা হচ্ছে ফেরিক সালফেট, যা যেখানে ফেরাসের বা আয়রনের যোজনী 3 এবং সালফেটের 2। সো এটা ফেরিক সালফেটের সংকেত, এটা ফেরাস সালফেটের সংকেত, বিকজ এখানে যোজনী হচ্ছে 2। তাহলে 2 যোজনী যদি হয়
তাহলে হাইড্রক্সিলের সাথে যুক্ত হয়ে সে ফেরাস হাইড্রক্সাইড গঠন করবে। যদি ফেরিক সালফেট হইতো তাহলে ফেরিক হাইড্রক্সাইড হইতো। এখন ফেরিক হাইড্রক্সাইড কিভাবে বুঝবো, কারণ এখানে ওর যোজনী 3। আমরা জানি আয়রনের ক্ষেত্রে আস এবং ইক হলে 2 ও 3 হয়, সো ইন দ্যাট কেস এটা ফেরাস হাইড্রক্সাইড, এটা ফেরিক হাইড্রক্সাইড। এখানে বলেছে ফেরাস হাইড্রক্সাইডের কালার কেমন, এটা হবে গাঢ় সবুজ, ফেরাস হাইড্রক্সাইড। আর এটা যদি হইতো তাহলে হচ্ছে লালচে বাদামি, ফেরিক হাইড্রক্সাইড, সো এটা গাঢ় সবুজ হবে। ফেরাসের ক্ষেত্রে এটা যেহেতু X হবে, দিস ইজ ফেরাস সালফেট, ফেরাস হাইড্রক্সাইড, এন্ড দেন এটার কালার হচ্ছে গাঢ় সবুজ। পরের কোশ্চেন, নিচের কোনটির ব্যাপনের হার সবচেয়ে কম? এখন কোন যৌগ যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কিভাবে বুঝবো কার ব্যাপনের হার বেশি এবং কম? এটা আমাদের মনে রাখতে হবে আণবিক ভরের সাথে এটার একটা সম্পর্ক আছে। এখানে যে যৌগগুলো দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়া। তোমাদের নিঃসন্দেহে মনে আছে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 1, তাহলে এখানে টোটাল হচ্ছে 3 আর 14 যোগ করলে হয় 17। অ্যামোনিয়া এই গ্যাসটা, ক্ষারধর্মী গ্যাসটার আণবিক ভর হচ্ছে 17। এরপরে হচ্ছে কই গেল, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড CO2 যদি হয়, তো CO2 হলে কত হবে আমরা জানি, এটা 44। তারপরে বলেছে অক্সিজেন যদি হয় তাহলে এটা কত হবে 32, এবং যদি হয় নাইট্রোজেন তাহলে হচ্ছে N2, দিস ইজ 28। একটু হিসাব করে দেখো যে কোনটির ব্যাপনের হার সবচেয়ে কম হবে। প্রশ্নটা হচ্ছে যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হারটাও তত কম, যার আণবিক ভরটা যত বেশি তার ব্যাপনের হারটাও তত বেশি। সেক্ষেত্রে 17 ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিন্স অ্যামোনিয়া। এর পরের কোশ্চেন, যদি এখানে বলতো কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি তাহলে আমরা বলতো কার্বন ডাই অক্সাইড। পরের কোশ্চেন, কোন আইসোটোপটি লিউকেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে আইসোটোপের যে ব্যবহার আছে সেটার অ্যান্সার। এখানে অ্যান্সার হচ্ছে 32, ফসফরাস হবে অ্যান্সার। বাকিগুলোর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, রক্তের ক্যান্সারের ক্ষেত্রে, আয়োডিন হচ্ছে থাইরয়েড গ্রন্থি চিকিৎসার ক্ষেত্রে। সো এক্ষেত্রে মনে রাখতে হবে লিউকেমিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয় ফসফরাস। পরের কোয়েশ্চেন, পর্যায় সারণীর কোন গ্রুপে মৃৎক্ষার ধাতু অবস্থিত? তোমাদের অবশ্যই মনে থাকবে পর্যায় সারণীর প্রথম গ্রুপটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে গ্রুপ 1 এরা হচ্ছে ক্ষার ধাতু, আর গ্রুপ 2 যেটা সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে গ্রুপ 2 এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু। তার মানে গ্রুপ 2 যেটা এরা হচ্ছে পর্যায় সারণীর মৃৎক্ষার ধাতু, অর্থাৎ মাটিতে পাওয়া যায় যে ক্ষার ধাতুগুলো সেটা। সুতরাং দিস ইজ গ্রুপ নাম্বার 2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সো তোমরা এটা অলরেডি জানো। যেহেতু তোমরা এবারে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বিশ্বাস করি যে সবগুলো জিনিস আমি এতক্ষণ ধরে যা বলেছি এবং সামনে যা বলবো সেটা তোমাদের কাছে পরিচিত, তোমরা জানো এগুলা। আর যদি মনে হয় যে এখনো জানার বাকি আছে, ইউ হ্যাভ টাইম, নো প্রবলেম, সলভ করা সম্ভব, সলভ করতে করতেও পারা সম্ভব। পরের কোয়েশ্চেন, ডিটারজেন্ট তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা 100% সালফিউরিক অ্যাসিড। কারণ তোমরা জানো লরাইল হাইড্রোজেন সালফেট বা লরাইল সালফোনেট, এই যে যৌগটা 12 কার্বনের অ্যালকোহল, আমি অধ্যায়টার ক্ষেত্রে এই অধ্যায়টা যখন আপলোড করেছি সেখানে ডিটারজেন্ট তৈরির কৌশলটাকে ব্যাখ্যাও করেছি। সো সেখানে আমি বলে দিয়েছি এবং তোমরাও জানো যে এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। প্রথমে সালফিউরিক অ্যাসিড, এরপরে কস্টিক সোডা ব্যবহার করা হয়। পরের কোশ্চেন হচ্ছে প্রশমন বিক্রিয়ায় পিএইচ কত? আমরা জানি প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া। অ্যাসিডের ক্ষারকের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়, অর্থাৎ এটা নিউট্রালাইজ হয়। আর নিউট্রালাইজ মানে হচ্ছে প্রশমিত হওয়া। এক্ষেত্রে পিএইচ এর মান থাকে 7। পরের কোশ্চেন, একটা বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়াটা হচ্ছে এইরকম। বিক্রিয়াটা হচ্ছে যে CH2Cl2, আচ্ছা CH2Cl2 এটার সাথে বিক্রিয়া হচ্ছে ক্লোরিন গ্যাসের, হ্যাঁ
এখানে ক্লোরিন গ্যাস দিয়েছে এবং একটা সমান চিহ্ন ব্যবহার করেছেন, তারপরে CHCl3 প্লাস HCl, এরকম একটা বিক্রিয়া। এই বিক্রিয়ায়, এবং এই বিক্রিয়াটাকে আমাদের কাছে পরিচিত না, তোমরা অলরেডি যারা অষ্টম অধ্যায়ের রসায়ন শক্তি অধ্যায়টা পড়েছ সেখানে অবশ্যই এই ধরনের বিক্রিয়াগুলো দেখেছো, যেখান দিয়ে ΔH এর মান বের করতে হয়। তো এটা কি? এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্টের প্রশ্ন হচ্ছে, স্যার এই যৌগগুলোর নাম কিভাবে পাওয়া যাবে? একটু যদি তোমাদেরকে সহজ করে বলি, যে আমরা যদি একটু হিসাব করি যে আমরা এটাকে কিভাবে বুঝবো। যেমন ধরো কার্বনের যদি 4টা হাত থাকে, হ্যাঁ, আমরা জানি কার্বনের যোজনী 4, তার মানে এটা একটা মিথেনের যৌগ, অর্থাৎ এটা CH4, মানে এটা মিথেন। এখন একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিন দিয়ে ট্রান্সফার করি, অর্থাৎ সাবস্টিটিউট হয়, অর্থাৎ প্রতিস্থাপিত হয়, হতেই পারে। তো এটা কি হলো, এই যৌগটার চেহারাটা কি হলো? এটা হচ্ছে এই রকম CH3Cl। তো এটার নাম কি হবে? এটার নাম হবে মিথাইল ক্লোরাইড। নাম কি? মিথাইল ক্লোরাইড। এখন যদি পরের আরেকটা হাইড্রোজেন আরেকটা ক্লোরিন দিয়ে ট্রান্সফার হয় বা সাবস্টিটিউট হয়, তাহলে এটা কি হবে? CH2Cl2, দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন। তো এখানে যেহেতু ক্লোরিন দুইটা, তখন এটার নাম হবে ডাইক্লোরোমিথেন। দুইটা ক্লোরিন, সুতরাং ডাইক্লোরোমিথেন। এবং যদি আরেকটা হাইড্রোজেন চেঞ্জ হয়, অর্থাৎ এরকম হয়, তাহলে এটা হবে CHCl3, এই যে এটা। তো এটা হচ্ছে এটা তিনটা ক্লোরিন তিনটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছে, তো এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। ট্রাই মানে তিনটা ক্লোরোমিথেন। আর এই হাইড্রোজেনটাও যদি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়, তো এখন এটার যৌগটা কি হইল? এটা হচ্ছে CCl4, তাহলে এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। CCl4, এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রা মানে 4। সুতরাং এই বিক্রিয়াগুলো সব সময় তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় ΔHটা নেগেটিভ হবে। তো প্রশ্ন অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বলেছে এই বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাদের নিঃসন্দেহে লা শাতেলিয়ার নীতির কথা মনে আছে। আমার একটা আলাদা ভিডিও আছে লা শাতেলিয়ার নীতিটা নিয়ে, সেখানে একটু ব্যাখ্যা করেছি প্রাইমারি লেভেলে, যে লা শাতেলিয়ার নীতিতে তাপ, চাপ এবং ঘনমাত্রা বাড়ালে কমালে একটা তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন পরিবর্তন হতে পারে। সো ইটস অলরেডি আপলোডেড, বাট হোয়াট আই ওয়ান্ট টু লেট ইউ নো দ্যাট এই বিক্রিয়াগুলোতে যখন দিবে ΔH, তুমি জানো এটা নেগেটিভ, এবং ওরা অপশনে বলেছে যদি তাপ বাড়াইয়া দেই, অর্থাৎ এই পাশে বাড়াই, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে? জীবনে না। তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কে তাপ দিলে বিক্রিয়া পেছনের দিকে চলে আসে, অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে, অর্থাৎ প্রথম কথাটা রং। দ্বিতীয় কোশ্চেন, তাপ হ্রাসে উৎপাদ বৃদ্ধি পাবে, রাইট। তৃতীয়, চাপের কোনো প্রভাব নেই, ডেফিনেটলি নাই। এটাতে আমি কিভাবে বুঝবো চাপের প্রভাব নাই? এখানে যদিও বলা হয়, মানে হয় না এগুলার মানে স্টেটটা কেমন বা অবস্থাটা কেমন, আমি যদি ধরে নেই এরা সবাই গ্যাসীয়, আমরা জানি না যে চাপের প্রভাব কাজ করবে কি করবে না, সেটা দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের সবাই গ্যাসীয় আছে কিনা, এবং দুই জায়গার মধ্যে মোল সংখ্যার তারতম্য আছে কিনা। তো আমরা জানি, আমরা দেখতেই পাচ্ছি এখানে 1 মোল, এখানে 1 মোল, এই যে মানে এটাতে আমরা মনে মনে ধরে নিচ্ছি 1 মোল 1 মোল, এখানে 1 মোল, এখানেও 1 মোল। সো বোথ কেসেস 2 মোল যৌগ আছে। তো এখানে যেহেতু মোল সংখ্যার চেঞ্জ হয় নাই, অর্থাৎ এখানে মানে চাপের কোনো প্রভাব নাই, কথাটা সত্য। তার মানে এখানে অ্যান্সার হবে 2 ও 3। পরের কোশ্চেন, নিচের কোনটি অ্যালিসাইক্লিক যৌগ? অপশন কি দিয়েছে? বেনজিন, ফেনল, ন্যাপথলিন, সাইক্লোহেক্সেন। এটা ডেফিনেটলি সাইক্লোহেক্সেন হবে। কেন? কারণ বেনজিন, ফেনল আর ন্যাপথলিন এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমি অ্যারোমেটিক যৌগ নামে একটা আলাদা ভিডিও আপলোড করেছি, যেটা এসএসসি লেভেলের জৈব যৌগ অধ্যায়ের 6টা ভিডিও সিরিজের 6 নম্বর ভিডিও। সেখানে শুধু অ্যারোমেটিক যৌগ নিয়ে আপলোড করেছিলাম। তো তোমরা যারা অলরেডি জানো অ্যারোমেটিক যৌগ কি, তারা অবশ্যই জানবা যে ফেনল,
বেনজিন আর নেপথলিন এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আর এই যে সাইক্লোহেক্সেন এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। সো এইভাবে চিন্তা করতে হবে। পরের কোয়েশ্চেন 13 নম্বর, টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? 100% শিওর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা এটা হচ্ছে এটার প্রধান উপাদান। পরের কোয়েশ্চেন, ব্রাশের উপাদান কি? তোমরা যারা সংকর ধাতু পড়েছো তোমরা অবশ্যই জানো যে কপার এবং জিঙ্ক মিলে হচ্ছে ব্রাশ বা পিতল হয়, অর্থাৎ তামা আর দস্তা মিলে ব্রাশ বা পিতল হয়। এটা তোমাদের ওই যে জীবাশ্ম জ্বালানি অধ্যায়টা যে আছে ধাতু এবং অধাতু, ওইখানে ধাতু নিষ্কাশনের একটা চ্যাপ্টারের মধ্যে, ধাতু নিষ্কাশনের ওই চ্যাপ্টারের একটা পেজের মধ্যে একটা ছক দেওয়া আছে, সেইখানে দেওয়া আছে যে ব্রাশ বা পিতলের ক্ষেত্রে পার্সেন্টেজ কত, ধাতু সংকরে পার্সেন্টেজ কত। পরের কোয়েশ্চেন, একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা জৈব যৌগের বিক্রিয়া, এটা মুছে দিই। জৈব যৌগের বিক্রিয়াতে একটা এরকম দেওয়া আছে যে CH3CH2OH, আমরা দেখে বুঝতে পারছি এটা অ্যালকোহল, এবং এখানে যেহেতু দুইটা কার্বন আছে এটা ডেফিনেটলি ইথানল। সো ইথানলের পরে ওরা একটা এরকম চিহ্ন দিয়েছে, এই চিহ্নটার নাম কি? এটা জায়মান অক্সিজেন। কি বোঝায়? এটা জারণ করা হয়েছে। তো আমরা জানি না অ্যালকোহলকে জারণ করলে কি হয়? অ্যালডিহাইড হয়। সুতরাং এখানে X যে যৌগটা এটা অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে আবার জারণ করার চিহ্ন বোঝানো হয়েছে এবং এখানে সম্ভবত Y দিয়েছে। তাহলে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড যদি হয়, অ্যালডিহাইডকে জারণ করলে এটা হবে ফ্যাটি অ্যাসিড, এটা আমরা জানি। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। সো আমরা এটা জানি। আবার আমরা যদি ফ্যাটি অ্যাসিডকে বিজারণ করি তাহলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা অ্যালকোহল পাবো। এটাও আমি এই ভিডিওটা আপলোড করেছি জৈব যৌগের রূপান্তর নামে বা জৈব যৌগের প্রস্তুতি নামে একটা ভিডিও আছে, সেখানে আমি চেষ্টা করেছি এসএসসি লেভেলে যতগুলো বিক্রিয়া আছে দেওয়ার একটা ভিডিওতে। এটা জৈব যৌগ ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও, যেখানে আমি শুধুমাত্র রূপান্তর নিয়ে কথা বলেছিলাম, কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে আবার অ্যালকেন, এসবে আসা যাবে। সো আমার মনে হয় সেটা ওই জিনিসটাতে এক্সপ্লেন করা সম্ভব হয়েছিল। সো এই উদ্দীপক দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এক্স অ্যালডিহাইড, মানে অপশনে বলেছে এক্স হচ্ছে অ্যালডিহাইড, ওয়াই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। 15 নম্বর প্রশ্ন, যদি সালফিউরিক অ্যাসিড উপরের অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, এটার সাথে যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কোন গ্যাস পাওয়া যাবে? এটাও তোমরা জানো, CH3CH2OH। আমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করি, মানে বিক্রিয়া করাই, অপশনে কি দিয়েছে জানো? অপশনে দিয়েছে মিথেন, ইথেন, ইথিন, ইথাইন। যাই কিছু বলা হোক, আমরা জানি এটা শেষে এসে ইথিনই হবে, CH2 ডাবল বন্ড CH2, কারণ এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানি শোষণ করে নিবে, তো অ্যালকোহল থেকে পানি শোষণ করে ফেললে অর্থাৎ নিরোধিত করলে ইথিন পাওয়া যায়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইথিন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে তিনটা কথা বলেছে। প্রথম কথা হচ্ছে এক্স অ্যালডিহাইড, ওয়াই ফ্যাটি অ্যাসিড, রাইট, প্রথম কথা রাইট। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াই এর 10 থেকে 40% জলীয় দ্রবণকে ভিনেগার বলে না, এই কথাটা রাইট না। হ্যাঁ, এটা 6 to 10% হবে, এটা 10 থেকে 14 হবে না। পরের কোয়েশ্চেন, এক্স এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, দিস ইজ রাইট। অর্থাৎ অ্যালডিহাইডের 40% আয়তন হিসাবে 37% ভর হিসাবে যে সলিউশনটা আছে সেটাকে আমরা জানি ফরমালিন হিসাবে বা ফরমালডিহাইড হিসাবে। আমরা জানি না যে আমরা যদি বলি HCHO, এটা অ্যালডিহাইড সিরিজের প্রথম সদস্য, সুতরাং এটা হচ্ছে মিথানেল বা মিথাইল অ্যালডিহাইড, বা এটাকে আমরা বলি ফরমালডিহাইড। সুতরাং ফরমালডিহাইডের 40% যে জলীয় দ্রবণটা সেটাই হচ্ছে ফরমালিন। সুতরাং ওদের কথা অনুসারে 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার।
পরের কোশ্চেন, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? একটু আগে বলেছি, এই যে CHO। এরপরে 24 ক্যারেটের স্বর্ণের পরিমাণ 24 ক্যারেট, দ্যাট ইজ 100% গোল্ড। পরের কোশ্চেন, নিচের কোনটি অ্যালকেন? আচ্ছা, এটা আমাকে বলো, তোমরা আমার কাছে 100% শিওর এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে সহজ মনে হবে যদি C এবং H দিয়ে বোঝায়। অপশনে কি দিয়েছে? C3H6। এটা কি অ্যালকেন নাকি? না তো, কারণ যতটা কার্বন তার ডাবল হাইড্রোজেন। আমরা জানি CnH2n এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তাহলে এখানে 3টা কার্বন আছে, তাহলে এটা হবে প্রোপিন। সুতরাং এটা ওই যে অ্যালকেন না। এরপরেরটা হচ্ছে C3H8, এইটা অ্যালকেন। কিভাবে? কারণ আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। তাহলে এটা 3 দুগুণে 6 আর 2 যোগ করলে 8 হয়, তাহলে এটা ডেফিনেটলি এটা প্রোপেন, তাহলে এটা অ্যালকেন। সুতরাং আমি আমার অ্যালকেন পেয়ে গেলাম। এরপরেরটা হচ্ছে C2H10, এটা তো ডেফিনেটলি না। এরপর হচ্ছে C4H12, এটাও না, কারণ আমার এই যে সাধারণ সংকেতের যে ক্রাইটেরিয়া এটা সিমিলার হয় এখানে। সো এটা হচ্ছে অ্যালকেন, দ্যাটস অল। পরের কোশ্চেন, আদর্শ অবস্থায় 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? তোমরা কি এটা জানো? এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল এটার আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা তোমাদের জানা উচিত, তোমরা অলরেডি জানো। 22.4 লিটার হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। সেই হিসাবে এখানে 28 গ্রাম নাইট্রোজেন বলেছে। তো আমরা জানি তো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে 28 গ্রাম এটা হচ্ছে 1 মোল। সেই হিসাবে 1 মোলের আয়তন 22.4 লিটার। সো এটার অ্যান্সার হচ্ছে 22.4 লিটার। পরের কোশ্চেন, কোনটি বেনজিনের আণবিক ভর? তো বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6, তাই না? তো কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে 12 ইনটু কত হবে? 12 ইনটু 6 প্লাস হাইড্রোজেনের কত? 1 না, তাহলে 1 ইনটু 6, তাহলে এটা কি হবে? 6 12 72 আর 6 যোগ করলে হচ্ছে 78। তাহলে বেনজিনের আণবিক ভর হচ্ছে 78। এরপরে কোশ্চেন, কোন মৌলটার ইলেকট্রন বিন্যাস এইরকম? মানে একটা ইলেকট্রন বিন্যাস তারা দিয়েছে, দেওয়ার পরে বলেছে কোন মৌলটার ইলেকট্রন বিন্যাসটা এরকম। এখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 2p6 3s2 3p4। এটা কার ইলেকট্রন বিন্যাস? তো আমরা গুণি একটু, কত হয়? 2 2 4 6 4 10 2 12 আর 4 16। তো 16 ইলেকট্রন বিন্যাস হচ্ছে সালফারের। সেটা কিভাবে মনে রাখবো? তোমাদের যাদের পর্যায় সারণী মুখস্থ এবং তোমরা অলরেডি যারা টেস্ট পরীক্ষার এই অবস্থাতে আসো, তোমরা অবশ্যই জানো যে এটা সালফারের পারমাণবিক সংখ্যা এবং এটার ইলেকট্রন বিন্যাস। সো এটা হবে সালফার। এরপরে একটা ছক দেওয়া আছে, যে ছকে এইরকম কিছু বলা হয়েছে, মানে এটা হচ্ছে কিরকম? হ্যাঁ, এখানে হচ্ছে 19 দেওয়া, এটা কে, তারপরে দেওয়া আছে x y z, এরকম একটা সিরিজ দেওয়া আছে। তো এটা দেওয়ার পরে x y z আসলে কোনো প্রতীকী মৌল না, এটা জাস্ট একটা সিম্বল হিসেবে বলা হয়েছে। তো পটাশিয়ামের শেষে কারা আছে? আমি একটু আগে যে গ্রুপ 1 এর মৌলটা লিখলাম, মৌলগুলা সেখানে আছে না? হা লি না রুবি যে ফেলেছে। তার মানে কি হইল? এটা হচ্ছে পটাশিয়ামের পরে রুবিডিয়াম, তাহলে x হচ্ছে রুবিডিয়াম, y হচ্ছে সিজিয়াম, z হচ্ছে ফ্রান্সিয়াম, মানে হিসাবে তাই বলে। তো প্রশ্ন হচ্ছে x মৌলটি কোন পর্যায়ে অবস্থিত? x তো আমি জানি না, পটাশিয়াম চতুর্থ পর্যায়ে আছে, তাহলে x রুবিডিয়াম পঞ্চম পর্যায়ে আছে, কারণ এটা 1 2 3 4 5 সহজ হিসাব। রুবিডিয়াম পঞ্চম পর্যায়ে আছে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, এই মৌলগুলার 3টা কথা বলা হয়েছে। সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এটা ইলেকট্রন বিন্যাস করা দরকার নাই, কারণ আমরা জানি এটা গ্রুপ 1 এ আছে, অর্থাৎ এদের সবার বাইরে একটা করে ইলেকট্রনই থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় টপিক লাইনটা হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ক্রমে হ্রাস পায়। কখনোই না,
উপর থেকে নিচে আসতে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। সব সময় কোনো গ্রুপের উপর থেকে নিচে আসতে থাকলে পারমাণবিক ব্যাসার্ধটা কমে, এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এবং আমি এটা নিয়েও ভিডিও আপলোড করেছি যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পারমাণবিক আকার, এই তিনটার ধর্ম কিভাবে পরিবর্তিত হয় এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে। এবং তোমরাও জানো একটা গ্রুপের উপর থেকে নিচে আসতে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং পর্যায়ের বাম থেকে ডানে যেতে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে আসলে বাড়ে এবং বাম থেকে ডানে গেলে কমতে থাকে। সুতরাং উপর থেকে আমরা যদি নিচে আসি পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। এখানে বলেছে পর্যায়ক্রমে হ্রাস পায়, এটা একটা রং ইনফরমেশন। তৃতীয়টা হচ্ছে সক্রিয়তা পর্যায়ক্রমে বাড়ে, দ্যাট ইজ রাইট। কোন গ্রুপের 7 মানে গ্রুপ নাম্বার 17 মানে হ্যালোজেন গ্রুপ ছাড়া বাকি গ্রুপগুলোর উপর থেকে নিচে আসতে থাকলে সক্রিয়তা বাড়তে থাকবে। সূত্রানুসারে 1 এবং 3 হচ্ছে রাইট। লাস্ট কোয়েশ্চেন, একটা বিক্রিয়া দিয়েছে। বিক্রিয়াটা হচ্ছে এরকম, সোডিয়ামের সাথে কপার সালফেট। হ্যাঁ, কপার সালফেট বিক্রিয়া করে ডেফিনেটলি সোডিয়াম সালফেট হবে এবং সোডিয়াম সালফেটের সাথে কপার ধাতুটা হবে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমাদেরকে কি ইন্ডিকেট করে? এই বিক্রিয়াটা ইন্ডিকেট করছে যে এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া। এটা হচ্ছে কপার সালফেট না, তো কপার সালফেটের ক্ষেত্রে সোডিয়াম কপারকে প্রতিস্থাপন করেছে। সূত্রানুসারে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। ওরা বলেছে যে এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া? ডেফিনেটলি। এটা কি জারণ বিজারণ বিক্রিয়া? 100%। কারণ এই বিক্রিয়াতে জারণ মানের পরিবর্তন হয়েছে। কিভাবে? সোডিয়াম যদি একা থাকে তাহলে জারণ মান কত? 0। কপারের ক্ষেত্রে +2, সালফেটের ক্ষেত্রে -2। বিক্রিয়ার পরে সোডিয়াম +2, দুইটা সোডিয়ামের +2, তাহলে একটা সোডিয়ামের +1, সালফেট -2, কপার 0, কারণ কপার একা ছিল। এখন সোডিয়ামের 0 থেকে +1 হয়েছে, অর্থাৎ জারণ মান বেড়েছে, অর্থাৎ এটা জারণ বিক্রিয়া। আর কপারের +2 থেকে 0 হয়েছে, অর্থাৎ জারণ মান কমেছে, এটা একটা বিজারণ প্রক্রিয়া। সুতরাং এটা জারণ বিজারণ। তৃতীয় কোয়েশ্চেন, এটা কি অধঃক্ষেপণ বিক্রিয়া? কপার কি অধঃক্ষিপ্ত হবে? হ্যাঁ, কপার অধঃক্ষিপ্ত হবে, কারণ এখানে লেখা আছে S। এই S ইন্ডিকেট করছে এটা একটা সলিড এবং সলিডের কি হবে? অধঃক্ষেপণ পড়বে, অধঃক্ষেপ বা তলানি পড়বে। সো এটার অ্যান্সার হচ্ছে 1, 2, 3। দ্যাটস অল। একটা ক্যাডেট কলেজ একটা ভিডিওর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব রিলেটেড এক্সপ্লানেশনগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে রসায়নের আজকের MCQ সলভ সিরিজের ফার্স্ট ভিডিও, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের MCQর সলিউশন। সো ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা ক্যাডেট কলেজের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা অনেক ভালো মতো প্রিপারেশন নাও, অনেক সুন্দর মতো পড়বে, সুস্থ থেকে নিজেকে নিজের দেহটাকে সুস্থ রেখে প্রিপারেশন নিবে। আল্লাহ হাফেজ।